বন্ধুরা আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি আর একটা রাইডে। অ্যাকচুয়ালি আজকে বাইক নিয়ে এসেছি, সেই জন্যই বললাম রাইডে। তো এটা যেটা দেখতে পাচ্ছ জায়গাটা, সেটা হচ্ছে বাইক পার্কিংয়ের জায়গা, ইকো পার্কের। ইকো পার্কে এখানে ঢুকতে গেলে, বাইক পার্কিংয়ের জায়গাতে ঢুকতে গেলে যে মিষ্টি হাব আছে, সেই মিষ্টি হাবের পাশ দিয়ে তোমাকে ঢুকতে হবে। যদি গাড়ি নিয়ে আসো তাহলে তোমাকে ফার্স্ট গেট দিয়ে ঢুকতে হবে, আর এটা হচ্ছে থার্ড গেট। যে মিষ্টি হাব আছে সেই মিষ্টি হাবের পাশ দিয়ে তোমাকে ঢুকতে হবে, ঠিক আছে? ঢুকে তারপর এখানে বাইক পার্কিংয়ের জায়গা আছে, প্রচুর জায়গা আছে, কোনো সমস্যা নেই। তো আজকে আমরা এসেছি ইকো পার্ক, একটু এক্সপ্লোর করব, দেখি কতদূর কী দেখাতে পারি। তোমাদের ইচ্ছা আছে সেভেন ওয়ান্ডারটা দেখানোর, তো চলো। সেটা বলে দিচ্ছি। পার্কিং চার্জ হচ্ছে, যেটা নিয়েছে বাইকের, হচ্ছে 20 টাকা, যতক্ষণ ইচ্ছে রাখা যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর রাত্রি 8:30 অবধি খোলা, হ্যাঁ, যতক্ষণ ইচ্ছে রাখা যাবে। আচ্ছা, এরপরে গাড়ির যেটা হচ্ছে সেটা হচ্ছে 50 টাকা, ঠিক আছে? আর কোনো ইনফরমেশান এখন দিচ্ছি না, আর যখন যাব টিকিট কাউন্টারে যাই, কত টাকা কী টিকিট সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো। তো বন্ধুরা, এই দিকে টিকিট কাউন্টার রয়েছে, এই দিক দিয়ে আমরা যাচ্ছি। ডান দিকে কত সুন্দর খেলনা বসেছে দেখো, পুরো বাচ্চাদের অনেক খেলনা রয়েছে। বাচ্চাদের যে আগে আমরা খেলতাম সেই চাকা লাগানো ডান্ডা, তার তলায় চাকা লাগানো, এখন আধুনিক ভার্সানে সেটা বেরিয়েছে। কত সুন্দর সুন্দর খেলনা রয়েছে, বাচ্চাদের বেলুন রয়েছে, হ্যাঁ, বল রয়েছে, কত সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে, কিন্তু দামগুলোও খুব সুন্দর সুন্দর। যাই হোক, তো দামগুলো খুব একটা রিজনেবল নয়। তো এই আমরা যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে, ঠিক আছে? এইটাই ইকো পার্কের মেন বাউন্ডারি, ঠিক আছে? এই ডান দিকে দেখতে পাচ্ছি ইকো পার্ক বলে লেখা রয়েছে, এটাই হচ্ছে টিকিট কাউন্টার। তো বন্ধুরা, এখন আমরা টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি। টিকিট কাউন্টারে পার টিকিট হচ্ছে 30 টাকা করে। আমরা দুজন সেই জন্য 60 টাকা নিয়েছি, আর বাচ্চাদের কোনো টিকিট নেই, ঠিক আছে? তো তোমরা টিকিট কাউন্টারটা দেখে নিয়েছো, চলো এবার আমরা, এই যেখানে লেখা আছে দেখো, কখন কি টাইমিং সেটা লেখা আছে এখানে, ঠিক আছে? কখন খোলা থাকবে, কত অবধি খোলা, কত টাকার টিকিট, এন্ট্রি ফি কত টাকা, সব লেখা রয়েছে, ঠিক আছে বন্ধুরা? চলো এবার আমরা ভেতরে ঢুকবো। বন্ধুরা, এটা হলো টিকিট কাটা আমাদের অলরেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে টিকিট জমা নিচ্ছে, টিকিট জমা নিয়ে ইকো পার্কের মেন যে গেট সেখানে ঢুকতে দিচ্ছে, একে একে এখানে স্ক্যান করে ঢুকতে দিচ্ছে। বাচ্চাদের কোনো টিকিট লাগছে না, দেখতেই পাচ্ছ। তো গেট, এটা 3 নম্বর গেট দিয়ে আমরা ঢুকেছি। তো 3 নম্বর গেট দিয়ে ঢুকেই বাঁ দিকেই প্রথমে পড়েছে একটা খুব সুন্দর একটা হাটের মতো তৈরি করা আছে। এটা অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট টাইপের। এখানে তোমরা বাইরে চেয়ার টেবিল অনেক জায়গায় পাতা আছে, বসে তোমরা খেতে পারবে কোল্ড ড্রিঙ্কস, স্ন্যাক্স, পিৎজা, বার্গার, আইসক্রিম, এই সমস্ত কিছু খেতে পারবে। এই পুরো জায়গাটা দেখো, অসাধারণ সুন্দর দেখতে। ডান দিকেও একটা রয়েছে, এখানে ফ্রুট জুস বিক্রি হচ্ছে, মিল্কশেক, ফ্রুট জুস, এছাড়া স্যান্ডউইচ, প্যাটিস ইত্যাদি ইত্যাদি সব রকম কিছু বিক্রি হচ্ছে। এখানে দেখো প্রচুর লোক বসে খাচ্ছে। তো চলো আমরা একটু এই দিকটায় যাই। খুব সুন্দর লাগছে অ্যাকচুয়ালি, আজ সানডের বাজার, অনেকেই এসছে দেখতে পাচ্ছি, ভীষণ সুন্দর লাগছে। আর ওয়েদারটা যেহেতু অনেক সুন্দর আছে, সেই জন্য আরও বেশি সুন্দর লাগছে জায়গাটা। তো আমরা গেট দিয়ে ঢুকে প্রথমে ডান দিকে টার্ন নিয়েছি। ডান দিকে টার্ন নিতে ডান হাতে আমাদের পড়েছে, এই দেখো ডান হাতে দূরের দিকে পড়েছে, এটা হলো মুখোশ গার্ডেন বলে, মাস্ক গার্ডেন। তো এখানে বিভিন্ন ধরনের মুখোশ করা আছে, সেটা আছে ডান হাতে। তো দেখা যাক কোন দিকে যাই। আর এইখানে একটা ছোট চার্ট করা আছে, তোমাদের যাতে সুবিধা হয় কোন দিকে কি আছে সেটা তোমরা খুব ভালোভাবে দেখতে পারবে। তো চলো দেখা যাক কোন দিকে যাই আমরা। এদিকে তো এখন টার্ন নিয়েছি, দেখি কোন দিকে যাই।
বন্ধুরা এটা হলো সেভেন ওয়ান্ডার্সের টিকিটের কাউন্টার আছে, দেখতেই পাচ্ছ। তো এদিক দিয়ে আমরা এই সাইডে চলে যাব, এই রাস্তাটা দিয়ে ওখানে গিয়ে টিকিটটা আগে কাটবো, দেখছি কত করে টিকিট, তোমাদের সেটা জানাচ্ছি টিকিট কাউন্টারে গিয়ে। প্রচুর লোক এসছে, রবিবারের বিকেল, বুঝতেই পারছো প্রচুর লোকজন এসছে। আর এখানে প্রচুর খাবার স্টলও রয়েছে দেখতে পাচ্ছি, মানে টিফিন করতে পারবে, আসে সন্ধেবেলা বসে চা কফি কোল্ড ড্রিঙ্কস পিৎজা বার্গার সমস্ত কিছু খাবার দাবার অ্যাভেলেবেল রয়েছে, ভালো রেস্টুরেন্ট রয়েছে। আর টিকিট কাউন্টারটা হলো এই যে সোজা, টিকিট কাউন্টারটা হলো এইখানে, এই যে দেখো সামনে লেখা আছে টিকিট কাউন্টার বলে। তো যাই সামনে এগোই, তাহলে আরও ভালো বুঝতে পারবে। এই যে বন্ধুরা টিকিট কাউন্টারে চলে এসেছি। টিকিটের প্রাইস আছে 30 রুপিস করে পার হেড। বাচ্চাদের টিকিট লাগছে না, বড়দের 30 রুপিস করে পার হেড লাগছে। তো টিকিটটা কেটে নিই, তারপর তোমাদের দেখা হচ্ছে। তো বন্ধুরা আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা সেভেন ওয়ান্ডার্সে ঢুকবো। দেখি ভেতরে কী কী দেখার আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ওপাশে সূর্যটা দারুণ লাগছে, দেখাতে পারবো না কেননা সূর্যটা নেবে গেছে। একটু আগে সূর্যটা দেখা যাচ্ছিল, একদম পুরো কমলা লেবু, পুরো বড় কমলা লেবু, লাল বড় কমলা লেবু, ঠিক আছে, খুব সুন্দর দেখাচ্ছিল আর খুব ভালো লাগছে এসে। হ্যাঁ, রবিবারের বিকেল, সবাই এসেছে, খুব ভালো লাগছে। এরপর আমরা যাব, চলো তোমাদের সেভেন ওয়ান্ডার্সে নিয়ে যাই, সেখানে গিয়ে কী কী আছে সেটা দেখি। জানি মোটামুটি ওই পিরামিড আছে, তারপরে তোমার তাজমহল আছে, তারপরে চীনের প্রাচীর আছে, এই সমস্ত কিছু আছে, আরও কিছু জিনিস আছে, চলো দেখে আসি। আর ব্যাবিলনীয় সভ্যতার একটা নিদর্শন সেখানে রয়েছে, চলো আমরা যতদূর দেখতে পারি দেখে আসি। চলো টিকিট কাটা, হ্যাঁ টিকিটটা বলে দিচ্ছি, টিকিটটা 30 টাকা করে পার হেড, আর বাচ্চাদের কোনো টিকিট লাগবে না। চলো। তো বন্ধুরা তোমাদের এখানে একটা ইনফরমেশান দিয়ে রাখি, এই যে তোমরা সেভেন ওয়ান্ডার্সে ঢুকবে তার জন্য কিন্তু আলাদা করে তোমাদের টিকিট কাটতে হবে। যেটা এন্ট্রি ফি আছে সেই এন্ট্রি ফির সঙ্গে কিন্তু এটা ইনক্লুডেড নয়। সেভেন ওয়ান্ডার্সে ঢুকতে গেলে আলাদা করে টিকিট কেটে ঢুকতে হবে। পিরামিড পৃথিবীর প্রাচীনতম সপ্তম আশ্চর্যের একটি। প্রাচীন মিশর শাসন করতেন ফিরাউনরা। তাদের কবর দেওয়া বা সমাধি দেওয়ার জন্যই পিরামিড নির্মাণ করা হতো। মিশরে ছোট বড় 75টি পিরামিড আছে। সবচেয়ে বড় এবং আকর্ষণীয় হচ্ছে গিজার পিরামিড, যা খুফুর পিরামিড নামেও পরিচিত। এটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব 5000 বছর আগে। এর উচ্চতা 481 ফুট। এটি 755 বর্গফুট জমির ওপর স্থাপিত। এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় 20 বছর এবং শ্রমিক খেটেছিল আনুমানিক 1 লাখ। প্রাচীনকালে মিশরীয়রা দৃঢ়ভাবে বিশ্বাস করত মৃত্যুর পরও তাদের আত্মা বেঁচে থাকে, কাজেই পরবর্তী জীবনে যাতে কোনো সমস্যা না হয়, যাতে জীবনটাকে ভালোভাবে উপভোগ করা যায়, সেই চিন্তায় মিশরীয়রা অস্থির থাকত। ব্যক্তির গুরুত্বের ওপর নির্ভর করে গুরুত্ব আরোপ করা হতো এ ব্যাপারে। ব্যক্তি যত বেশি গুরুত্বপূর্ণ হতো, এ কাজে গুরুত্ব তত বেশি বেড়ে যেত। পরবর্তী জীবনের আরাম আয়েশের জন্য স্বভাবতই ফারাওদের ব্যাপারে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছিল। আর পিরামিডই হলো আসলে সমাধিক্ষেত্র, আর এগুলোই হলো মৃতের আত্মার ঘর। মিশরীয়রা মনে করত লাশ বা মৃতদেহ টিকে থাকার উপরই নির্ভর করে আত্মার বেঁচে থাকা বা ফিরে আসা। এই কারণেই মৃতদেহ সংরক্ষণের উদ্দেশ্যে তারা মমি করত। আত্মার বেঁচে থাকার জন্য চাই প্রয়োজনীয় নানা জিনিস, তাই নিত্য ব্যবহার্য জিনিসপত্র, বিশেষ করে খাবার দাবার মৃতদেহর সঙ্গে তারা দিয়ে দিত। সমাধিস্তম্ভ প্রধানের দায়িত্ব ছিল দস্যুদের হাত থেকে মৃতদেহ আর ব্যবহার্য জিনিসপত্র রক্ষা করা। কিন্তু কবরে সমাধিত ব্যক্তি কতটা বিপুল পরিমাণ বিত্ত আর ক্ষমতাবান ছিল তা জাহিরের উদ্দেশ্যেও নির্মাণ করা হতো এই পিরামিড।
এরপর তোমাদের যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে রোমের কলোসিয়াম। কলোসিয়াম হচ্ছে একটি লাতিন শব্দ। ইতালির রোম শহরে অবস্থিত একটি উপবৃত্তাকার বৃহৎ ছাদবিহীন মঞ্চ। 50,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই মঞ্চ সাধারণত গ্ল্যাডিয়েটরদের প্রতিযোগিতা এবং জনসাধারণের উদ্দেশ্যে কোনো প্রদর্শনীর জন্য ব্যবহৃত হতো। এর অবস্থান রোমান ফোরামের ঠিক পশ্চিমে, যার নির্মাণ কার্য শুরু হয়েছিল 70 থেকে 72 খ্রিস্টাব্দের মাঝে কোনো এক সময়। এ সময় সম্রাট ভেসপাসিয়ানের রাজত্ব ছিল। রোমান সাম্রাজ্যের সবচেয়ে বড় এই স্থাপনার নির্মাণ কার্য শেষ হয়েছিল 80 খ্রিস্টাব্দে সম্রাট তিতুসের রাজত্বকালে। পরে ডোমোটিয়ানের শাসনকালও এটির আরও পরিবর্ধন করা হয়। এর আদি নাম ছিল ফ্ল্যাভিয়ান নাট্যশালা। 6ষ্ঠ শতকের পূর্বে ভূমিকম্প এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় এটির পুনর্নির্মাণ ও পরিবর্তন সাধন করা হয়। পরবর্তী শতকগুলিতে কলোসিয়াম অবহেলা, ভূমিকম্প ও এর নির্মাতাদের দ্বারাই ক্ষতিগ্রস্ত হয়। এর বহিত্তরণের 1/3 বেশি এখনও টিকে আছে। তো এই হলো রোমান কলোসিয়ামের ইতিহাস। বন্ধুরা, এরপর তোমাদের যেটা দেখাতে চলেছি সেটা হলো বিশ্বের 7ম আশ্চর্যের একটি আশ্চর্য, তাজমহল। তাজমহল ভারতের উত্তরপ্রদেশে আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজ মান্দু বানু বেগম, যিনি মমতাজ মহল নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সৌধটি নির্মাণ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে, যা সম্পূর্ণ হয়েছিল প্রায় 1653 খ্রিস্টাব্দে। তাজমহলকে মুঘল স্থাপত্যশৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসেবে মনে করা হয়, যার নির্মাণশৈলীতে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামী স্থাপত্যের সম্মিলন ঘটানো হয়েছে। যদিও সাদা মার্বেলের গম্বুজাকৃতি রাজকীয় সমাধিটিই বেশি সমাদৃত। তাজমহল আসলে সামগ্রিকভাবে একটি জটিল অখণ্ড স্থাপত্য। এটি 1983 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয়। বিশ্বের 7ম আশ্চর্যের অন্যতম একটি আশ্চর্য হল তাজমহল। তখন একে বলা হয়েছিল বিশ্ব ঐতিহ্যের সর্বজনীন প্রশংসিত শ্রেষ্ঠ কর্ম। তো বন্ধুরা, এইটাই হচ্ছে তাজমহলের ইতিহাস। বন্ধুরা, এবার তোমাদের যে আশ্চর্যটা দেখতে নিয়ে চলেছি সেটা হলো পেট্রা জর্ডন। পেট্রা হলো একটি প্রাচীন আরব শহর। বর্তমান জর্ডনের দক্ষিণ পশ্চিমের শহর ওয়াইদা মুসার ঠিক পূর্বে হুর পাহাড়ের পাদদেশে এর অবস্থান। 400 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এটি ছিল নাবাতীয় রাজ্যের রাজধানী। পেট্রা নগরী মূলত একটি অত্যন্ত সুরক্ষিত দুর্গ ছিল। এটি বিখ্যাত এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভগুলোর জন্য। এটি তৈরি হয়েছে গুহার মধ্যে, যা কোথাও কোথাও মাত্র 12 ফুট চওড়া। মাথার উপরে পাথরওয়ালা দেয়াল। গুহার পাশেই রয়েছে কঠিন পাথরের দেওয়ালে গায়ে গ্রথিত সেই প্রাচীন দালানগুলো, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল খাজনাত ফিরাউনের নামের মন্দিরটি। মন্দিরটি ফারাওদের ধনভাণ্ডার নামেও পরিচিত। আরও রয়েছে একটি অর্ধগোলাকৃতি একটি নাট্যশালা, যেখানে প্রায় 3000 দর্শক একসাথে বসতে পারে। পেট্রা নগরী ছিল অত্যন্ত সুরক্ষিত ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। পেট্রার চারধারে ছিল উঁচু পাহাড় আর একটি অফুরন্ত ঝর্ণাধারা।
পশ্চিমের গাজা, উত্তরের বসরা ও দামাস্কাস, লোহিত সাগরের পাশের আকুয়াবা ও লিউস এবং মরুভূমির ওপর দিয়ে পারস্য উপসাগরে যাওয়ার প্রধান সব বাণিজ্যিক পথগুলোকে নিয়ন্ত্রণ করত পেত্রা। বন্ধুরা, তোমাদের এরপর যে আশ্চর্যটা দেখাতে চলেছি সেটি হলো স্ট্যাচু অফ ক্রাইস্ট দ্য রিডিমার। এটি 98 ফুট উচ্চতায় দাঁড়িয়ে রয়েছে। এটি ব্রাজিলের রিও ডি জেনিরোর দক্ষিণ অংশে উপস্থিত রয়েছে। মূর্তিটির নির্মাণ কার্য শেষ হয়েছিল 1931 সালে। মূর্তিটি কংক্রিট দিয়ে তৈরি এবং এর বেদির উচ্চতা প্রায় 26 ফুট। ব্রাজিলের পেড্রো শাসকের কন্যা রাজকুমারী ইসাবেলের স্মৃতিতে এই মূর্তিটি তৈরি করা হয়েছে। পুরা এবার তোমাদের যে দর্শনীয় বস্তুটি দেখাতে নিয়ে চলেছি সেটা হলো মোয়াই। মোয়াই হচ্ছে বাংলা নাম, আর ইংরেজিতে বলে ইস্টার আইল্যান্ড। মোয়াই হচ্ছে রাপানুই দ্বীপে সংকুচিত আগ্নেয়শিলায় খোদাইকৃত অনেকগুলো আবক্ষম মূর্তি। প্রত্যেকটি মূর্তি এক একটি আস্ত শিলা হইতে খোদাই করা হয়েছে। প্রত্যেকটি মূর্তির গড় ওজন প্রায় 12.5 টন এবং উচ্চতা প্রায় 13 ফুট। অবশ্য একটি অসম্পূর্ণ মূর্তিও পাওয়া গেছে। যদি এটি সম্পূর্ণ হতো তবে এর উচ্চতা হতো প্রায় 69 ফুট ও ওজন হতো প্রায় 145 থেকে 165 টনের মতো। এ পর্যন্ত 900টিরও অধিক মোয়াই সম্পর্কে জানা গিয়েছে, কিন্তু বর্তমানে 394টি মোয়াই দেখা যায়। তো এটাই হলো মোয়াই মূর্তির ইতিহাস।